আচ্ছা, আপনিও কি কেক তৈরি করতে ভয় পাচ্ছেন অথবা বারবার কেক তৈরি করতে গিয়ে ফেল হয়েছেন? তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই। বারবার কেক তৈরি করতে গিয়ে আপনারা অনেক উপকরণই নষ্ট করে ফেলেছেন কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারেননি, তাদের জন্যই আমার আজকের এই আয়োজন। একটি ভিডিওর মধ্যে A to Z কেক তৈরির সকল ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো প্রকার ওভেন ছাড়াই আজকে আমি চুলাতে কেকটা তৈরি করব। এছাড়াও পারফেক্ট কেকের ক্রিম কিভাবে তৈরি করবেন সকল ডিটেলস সহ রেসিপিটি শেয়ার করেছি। কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে নিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এই উপকরণগুলো নিলাম আমি 2টি ডিমের জন্য। আর শুকনো উপকরণ কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এই পার্টটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আরও বেশি ভালো হয় যদি এই উপকরণগুলো আপনারা 2 থেকে 3 বার চেলে নিতে পারেন। আমি একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন বেকিং পাউডারটা সব দিকে সমানভাবে পৌঁছে যায়। মিশ্রণটিকে এক সাইডে রেখে আমি ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কেক তৈরির আগে বের করে রাখতে হবে। গরমকালে আধা ঘন্টা আগে রাখলে এনাফ, আর শীতকালে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এবার একটি বিটার দিয়ে সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি, সাদা অংশের মধ্যে কিছুটা ফেনা ক্রিয়েট হওয়া পর্যন্ত। যখন এরকম ফেনা হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একবারে না দিয়ে আমি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। ধাপ করে একবারে চিনিটা ঢেলে দিয়ে ফেললে ফোমটা কিন্তু ভালো হবে না, ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমটা তৈরি করতে। ঠিক এরকম একটা ডিমের ফোম তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম স্টিফ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টি। কুসুম 2টি দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, 4 থেকে 5 সেকেন্ড একটু বিট করে নিব। এই পর্যায়ে ওভার বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে তেল দিলেও চলে, না দিলেও চলে, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করা যেতে পারে। তেলটা দেওয়ার পরেও কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলোও কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, আমি অর্ধেক করে 2 বারে দিয়ে মিশিয়ে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এতে করে কেকের মধ্যে আর ডিমের গন্ধ আসবে না। এবারে বিটারের একটি কাঁটার সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি কিন্তু একদমই তাড়াহুড়া করছি না বা উল্টাপাল্টাভাবে মিশিয়ে নিচ্ছি না। বিটারের কাঁটাটা জাস্ট এক সাইড থেকে এইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় কাঁটাটা আলতো করে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, এতে করে শুকনো মিশ্রণে যদি কোনো দলা থেকে থাকে সেগুলো ভেঙে যাবে। প্রথম ধাপে মিশিয়ে নেওয়ার পরে পরবর্তীতে যে শুকনো মিশ্রণটুকু ছিল সম্পূর্ণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল করছেন হয়তো এই মিশ্রণটা তৈরি করার সময় আমি এখানে কোনো লিকুইড দুধ বা পানির ব্যবহার করছি না, কারণ আমি এখানে যে ডিম 2টি ব্যবহার করেছি সেগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে এখানে সামান্য একটু পানি বা দুধ অ্যাড করা লাগতে পারে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ফোমি হয়েছে, ফোমটা একটুও ডেবে যায়নি। আমার দেওয়া টিপসগুলো যদি আপনারা প্রপারলি ফলো করতে পারেন তাহলে আপনারও কেকের ব্যাটার ঠিক এরকমই হবে। কেকের ব্যাটার যদি অনেক বেশি পাতলা বা ফোমটা ডেবে যায় তাহলে কিন্তু এই কেকটা কোনোভাবে পারফেক্ট হবে না। মানে স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু এরকম ফোমি টেক্সচারেরই হবে। ফোম যদি ডেবে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার কেক কিন্তু হবে না। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি, মোল্ডের তলায় একটি বাটার পেপার দিয়েছি, কিন্তু এখানে কোনো তেল ব্রাশ করিনি। স্পঞ্জ কেক বেক করার সময় তেল কখনোই ব্রাশ করবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলে আবার ডেবে যেতে পারে। ব্যাটারটি মোল্ডে ভালোভাবে সেট করে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে কেকটি বেক করার জন্য। চুলায় একটি প্যান আগে থেকেই আমি প্রিহিট করতে রেখেছিলাম, 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি কেকের মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিয়ে কেকটাকে বেক করে নিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। কেকটা বেক হতে থাক, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নেই। আমি এখানে হোয়াইট চকলেটের একটি গানাশ তৈরি করব। নিয়ে নিলাম হাফ কাপ হোয়াইট চকলেট, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হুইপ ক্রিম। চকলেট গানাশ তৈরির কিন্তু এটাই সঠিক মেজারমেন্ট। এবারে এই বাটিটিকে গরম পানির উপরে রেখে আমি এগুলোকে মেল্ট করে নিব। আপনারা চাইলে মাইক্রোওভেনেও মেল্ট করে নিতে পারেন। মেল্ট করার পরে গানাশটা ঠিক এরকম হয়েছে দেখুন। এবারে গানাশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু রেড ফুড কালার।
কেকটি যেহেতু আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করব, আমি ওই জন্য আমার পছন্দ মতো কালার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার মিক্স করে আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন। চকলেট গানাশটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। ক্রিমটা কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় আছে। এবার একটি ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে ক্রিমটাকে বিট করে নিচ্ছি 2 মিনিট। এই অবস্থায় বিটারের স্পিড বাড়াবেন না, প্রায় 1.5 থেকে 2 মিনিট লো স্পিডে বিট করে নেওয়ার পরে যখন দেখবেন ক্রিমের মধ্যে এরকম একটা থিকনেস চলে আসছে, ঠিক তারপরে বিটারের স্পিডটাকে আমি বাড়িয়ে একদম হাইতে করে দিব। এবারে হাই হিটে বিট করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা প্রপারলি স্টিফ হচ্ছে। আচ্ছা, বিট করার সময় কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার হাতটাকে দ্রুত নাড়াচাড়া করতে হবে। মানে আপনি যে বিটারটা চালাবেন কিন্তু আপনার হাতটাকে ঘুরাবেন না, এভাবে করলে কিন্তু ক্রিম হবে না। যতটা সম্ভব আপনার হাতটাকেও এদিক সেদিক দ্রুত নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করে নিতে হবে। আমার এই ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে গিয়েছে। প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লেগেছে। ক্রিমটাও রেডি হয়ে গিয়েছে, এবার এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার কেকটা প্রায় 30 মিনিট পরে অলরেডি বেকড হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি কেকটা কতটা ফুলেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে কেকটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার আগে একটি নাইফের সাহায্যে কেকটাকে মোল্ডের চার সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, এরপর এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটাও উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার একটি ব্রেড নাইফ দিয়ে আমি কেকটিকে সমান 3টি স্লাইসে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4টি স্লাইসও করতে পারেন, তবে আমি কেকের স্লাইসগুলো খুব বেশি পাতলা করতে চাচ্ছি না, এই জন্য 3টি স্লাইস করে নিলাম। ওভেন ছাড়াও চুলাতেই যে এমন পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় আশা করছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো আর কোনো টেনশন নেই, আপনারা চুলাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবারে কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটি বোর্ডের উপর ফার্স্টে একটু ক্রিম লাগিয়ে দিলাম। এর উপর একটি কেকের স্লাইস বসিয়ে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবারে দিয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। একটি লেয়ার দেওয়ার পরে আমি আবারও একটি কেকের স্লাইস বসিয়ে দিয়ে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। কেকের যে একদম নিচের স্লাইসটা ছিল ওইটা আমি এবারে কেকের উপরে দিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে উপরে সামান্য একটু ক্রিম দিয়ে এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি। যারা নতুন নতুন কেক তৈরি করা শিখছেন তাদের জন্য কিন্তু এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট। মানে কেকটার ফিনিশিং আনার জন্য ক্রাম কোট করে কেকটাকে প্রায় আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কেকটিতে আমি ফাইনাল কোটিং দিয়ে নিচ্ছি। একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে ফিনিশিংটা দেওয়া অনেকটাই সহজ হয়। এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি সাইডের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আপনার ক্রিম যদি পারফেক্টলি স্টিফ হয় তাহলে এই ফিনিশিংটা দেওয়া খুবই সহজেই হয়ে যায়। আমি তো প্রফেশনাল হোম বেকার না, তারপরে ওই কাজটা আমার কাছে একদমই প্যারা লাগে না, খুবই ইজিলি একটা ফিনিশিং চলে আসে। একদম লাস্ট ফিনিশিং দেওয়ার সময় প্যালেট নাইফটিকে বারবার টিস্যুর সাহায্যে মুছে নিয়ে ফিনিশিংটা দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে বাকি যে ক্রিমটুকু অবশিষ্ট ছিল এর মধ্যে আমি কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু রেড ফুড কালার এরকম ক্রিমের মধ্যে ব্যবহার করলে এরকম হালকা একটি পিঙ্ক কালার চলে আসে। এবারে সামান্য একটু করে ক্রিম আমি কেকের নিচের দিকে লাগিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে আমি আবারও এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এবারে চকলেট গানাশটা আমি একটি পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়ে কেকের সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার পরে একটি রোজ নজেলের সাহায্যে কেকের উপরে আমি কয়েকটি এরকম ফুল দিয়ে দিচ্ছি। কেকের নিচের বর্ডারেও আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এবারে কেকের মধ্যে যে ফাঁকা অংশটা রয়েছে ওইখানে আমি কিছুটা হোয়াইট চকলেট গ্রেট করে দিচ্ছি। সবশেষে উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ইয়াম্মি ইয়াম্মি ভ্যানিলা কেক। আপনাদের বাচ্চারা যদি বাসায় বায়না ধরে খুবই সহজেই এইভাবে আপনারা কেক তৈরি করে দিতে পারবেন। এছাড়াও আপনারা যারা কেকের বিজনেস করতে চান তারাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে কেকের বিজনেস শুরু করতে পারেন। কেকটা মাশাআল্লাহ খুবই বেশি মজা হয়েছে, এটা যে কেউ খেয়ে পছন্দ করবে। কেকটা আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি।
মাশাআল্লাহ, কেকটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না, এটা খেতেও অনেক বেশি মজা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।